নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা যখন মিউচুয়াল ফান্ডের কোনো স্কিম পারচেস করেন তখন তারা ভালোভাবেই দেখে নেন যে মিউচুয়াল ফান্ডের ওই স্কিমটি ভালো রিটার্ন দিয়ে আসছিল, তবেই তো তারা পারচেস করেন, কারণ এর সঙ্গে তাদের ফিনান্সিয়াল গোলস চরিতার্থ করার ব্যাপারটি থাকে। কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা যায় হয়তো এই মিউচুয়াল ফান্ডের স্কিমটি আন্ডার পারফর্ম করলো, মুখ থুবড়ে পড়লো। তাহলে মিউচুয়াল ফান্ডের স্কিম কেনার সঙ্গে কী কী ফ্যাক্টরস জড়িয়ে আছে এটা বিনিয়োগকারীদের ভালোভাবে বুঝতে হবে। তবেই দেখা যাবে যে কিছুদিন মিউচুয়াল ফান্ডের স্কিম আন্ডার পারফর্ম করলেও তার মনে প্যানিক আসবে না, ধৈর্যচ্যুতি ঘটবে না এবং তিনি স্কিমটি চালিয়ে নিয়ে যাবেন। এবং তখন দেখা যাবে যে ক্যাটাগরিতে হয়তো 1 নম্বর র্যাঙ্ক থেকে 5 নম্বর, 10 নম্বর, 15 নম্বর র্যাঙ্কে নিচে নেমে এসেছিল ওই মিউচুয়াল ফান্ডের স্কিমটি, কিন্তু দেখা যাবে মিউচুয়াল ফান্ডের স্কিমটি আবার 1 থেকে 3 নম্বরের মধ্যে ফিরে যাবে। আজকে এই বিষয়েই আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং ব্যাপারটি কাদের জন্য। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের বিশেষ করে নতুন বিনিয়োগকারীদের জন্য, যাদের মনে সবসময় একটা প্যানিক থাকে মিউচুয়াল ফান্ডের স্কিমটি কেনার পর থেকেই। আজকে আমি এই ফ্যাক্টরসগুলো নিয়ে আলোচনা করব, যাতে বোঝা যাবে মিউচুয়াল ফান্ডের ওই স্কিমটি সত্যিই ভবিষ্যতে ভালো পারফর্ম করবে কি না। এই ব্যাপারে আমি বেঞ্চমার্ক থেকে শুরু করে আরও কিছু আইডিয়া সবার সামনে তুলে ধরব এবং নতুন কিছু আইডিয়া তুলে ধরব, যেটা সম্পূর্ণ একান্ত আমার ব্যক্তিগতভাবে যেটা আমি উপলব্ধি করেছি এবং সেই ক্ষেত্রে আমি ভালো ফল পেয়েছি। আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল যে আমার এই ভিডিওটি মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না এবং প্রত্যেকটি আমার পদক্ষেপ যা আমি নিয়েছিলাম আমার মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোর ক্ষেত্রে, গত অন্তত সেগুলো 7-8 বছর ধরে তো রয়েছেই, আমি সেইগুলোই আপনাদের কাছে আজকে নিবেদন করব। আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই তাদের কাছে অনুরোধ করব, স্বনির্বন্ধ অনুরোধ, যে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আপনারা শুনতে থাকুন যে কী কী ফ্যাক্টরস রয়েছে যাতে মিউচুয়াল ফান্ডের স্কিমটি হয়তো খুব ভালোই কাজ করবে, কিংবা হয়তো মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমের দাম বা নেট অ্যাসেট ভ্যালু ন্যাব কখন, কিভাবে, কতটা সময়ের জন্য বাড়বে বা কমবে, এটা পুরোপুরি নির্ভর করে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর ফান্ড ম্যানেজারদের পোর্টফোলিও হোল্ডিংস সাজানোর ওপরে। বিনিয়োগকারী তো বলেই দেন যে তিনি স্মল ক্যাপে রাখবেন বা মিড ক্যাপে রাখবেন বা লার্জ ক্যাপে তিনি বিনিয়োগ করবেন। অনেক সময় তিনি বলে দেন মাল্টি ক্যাপে রাখবেন, অনেক সময় বলে দেন যে তিনি ফ্লেক্সি ক্যাপে রাখবেন। এবার ফান্ড ম্যানেজারদের কাজ হচ্ছে যে কোন শেয়ারের পোটেনশিয়ালিটি কেমন রয়েছে, তিনি যে সকল শেয়ারে বিনিয়োগ করেন, সেটা মাঝারি শেয়ার, ছোট শেয়ার বা বড় শেয়ার, তার পোটেনশিয়ালিটি কেমন রয়েছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। কারণ স্মল ক্যাপে যখন বিনিয়োগকারী বলেন যে তিনি বিনিয়োগ করবেন, তখন স্মল ক্যাপগুলোর মধ্যে মানে ছোট শেয়ারগুলোর মধ্যে মাল্টি ব্যাগার হওয়ার চান্স আছে যে শেয়ারগুলোর, সেইগুলোই কিন্তু ফান্ড ম্যানেজাররা কেনেন। এই ক্ষেত্রে ফান্ড ম্যানেজারদের অভিজ্ঞতা, তাদের বিভিন্ন গবেষণা বা রিসার্চ, এগুলো তারা তো করেই থাকেন। এইগুলো হচ্ছে বড় একটা ফ্যাক্টর যে ন্যাব সেক্ষেত্রে বাড়বে না কমবে। তবে যদি কোম্পানিগুলোর কোনো সময় স্ক্যাম হয়ে যায়, তখন কিন্তু বিনিয়োগকারীদের ওই নির্দিষ্ট স্কিম থেকে চলে যাওয়া উচিত। চলে যাওয়া মানে মার্কেট থেকে তিনি চলে যাবেন না, তার মনে প্যানিক আনলে চলবে না, সেক্ষেত্রে তিনি ওই ক্যাটাগরির মধ্যেই অন্য কোনো স্কিমে তিনি চলে যাবেন। কিন্তু যদি 1 বছর পার হয়ে যায় ওই স্কিমে বিনিয়োগ করার পরে, তখন কিন্তু তিনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন এবং সেই ক্ষেত্রে কোথায় লাভ হচ্ছে এবং রোলিং রিটার্ন দেখে নিতে হবে যে নির্দিষ্ট সময়কালে আরেকটি স্কিম কেমন কাজ করেছে। প্রথম তো তিনি কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিয়েছে, সেভাবে তিনি পছন্দ করেছিলেন কোনো স্কিম, কিন্তু এবার দেখতে হবে যে রোলিং রিটার্ন কেমন দিয়েছে এবং এই স্কিমটি কি আগেও মুখ থুবড়ে পড়েছিল, পরে আবার র্যাঙ্কের উপর দিকে চলে এসছে, এইগুলো প্রথম ভাবতে হবে। তাহলে ফ্যাক্টরসগুলোর মধ্যে প্রথম কারণটি হচ্ছে, প্রথম যেটা দেখার বিষয় সেটা হচ্ছে পোর্টফোলিও হোল্ডিংস অফ দ্য ফান্ড ম্যানেজার্স, এবং তিনি কতদিন এই স্কিমে কাজ করছেন। তিনি যদি অনেক দিন ধরে এই স্কিমে কাজ করে থাকেন তাহলে তার উপর কিন্তু ভরসা রাখা যেতেই পারে। মিউচুয়াল ফান্ড মার্কেটে যখন বিভিন্ন স্কিমের দাম উঠছে, তখন আপনি দেখতে পাবেন যে বেশ কিছু মিউচুয়াল ফান্ডের স্কিমের দাম কমছে। এর কারণটা কি?
এর কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা যখন বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন তখন বিভিন্ন অ্যাসেট ক্লাসে তারা বিনিয়োগ করেন। জেনারেলি তারা যখন ইকুইটি বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন বিভিন্ন সেক্টর ছাড়া, তখন দেখা যায় যে বাজারের ওঠানামার ওপরে, মানে শেয়ার মার্কেটের ওঠানামার ওপরে দেখা যাবে যে ইকুইটি নির্ভর যে মিউচুয়াল ফান্ডের দামগুলোর ওঠানামা করে। কিন্তু ইকুইটিতে তো আরেকটি পার্ট রয়েছে, সেটা হচ্ছে সেক্টর। মনে করুন হেলথ একটা সেক্টর, ডিফেন্স একটা সেক্টর, ফার্মা একটা সেক্টর, এরকম অটো একটা সেক্টর, এরকম বিভিন্ন সেক্টর রয়েছে। এবার হয়তো বিনিয়োগকারী বলেছিলেন যে তিনি ডিফেন্স সেক্টরে টাকা রাখবেন, তাহলে ফান্ড ম্যানেজাররা শুধু ডিফেন্সেই টাকা রেখেছেন। এবার আগেই আমি বলেছি, আগের ভিডিওতে বলেছি যে যুদ্ধকালীন আবহাওয়া পরিবেশ কিংবা হয়তো বিভিন্ন যে ডিফেন্সের সরঞ্জাম কেনা হচ্ছে, সেই সময়ে দেখা যাবে যে মিউচুয়াল ফান্ডের ওই ডিফেন্সের যে স্কিমগুলো রয়েছে তার দাম বেড়ে যাচ্ছে। তাহলে একটি স্কিম যেটা কনসিস্টেন্টলি ভালো দাম দিচ্ছিল, সেটা কেনার পরে দেখা যাবে সেটার দাম কমছে, যদি দেখা যায় যে সেটা সেক্টরের একটা পার্ট বা থিমেটিক ফান্ড। এই ক্ষেত্রে কিন্তু ইকুইটিতে রয়েছে, কিন্তু যেহেতু সেক্টর তাই দাম কমে যাচ্ছে। অতএব এক্ষেত্রে কিন্তু ওয়েট করতে হবে। এক্ষেত্রে আন্ডার পারফর্ম করছে বলে বেরিয়ে যাব সেক্টর ফান্ড থেকে, আমার মতে সেটা ঠিক নয়, সেটা একটু ওয়েট করতে হবে। এই ক্ষেত্রে বিভিন্ন যে ফিনান্সিয়াল ওয়েবসাইট রয়েছে সেইগুলো একটু নজর রাখুন এবং সংবাদপত্রগুলো নজর রাখুন যে দাম কখন বাড়তে পারে, তাদের একটা হিন্টস বা সিগন্যাল পাওয়া যাচ্ছে কি না। কিন্তু যদি এই অ্যাসেট ক্লাসটা ইকুইটি না হয়ে যদি দেখা যায় যে এটা কমোডিটি গোল্ড, তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে যে গোল্ডের দাম কখন বাড়বে বা কখন কমবে। জেনারেলি শেয়ারের দাম যখন বাড়ে তখন গোল্ডের দাম কমে। এবার মনে করুন যে ইকুইটিতে না বিনিয়োগ করে ডেট ফান্ডে বিনিয়োগ করা হয়েছে, তাহলে কিন্তু ডেট ফান্ডে অনেকগুলো পার্ট রয়েছে, একটা ইন্টারেস্ট রেটের পার্ট আছে। কারণ যে সরকারি যে সিকিউরিটিসগুলো রয়েছে বা বিভিন্ন কোম্পানির যে বিভিন্ন কর্পোরেট বন্ডস রয়েছে বা সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিট রয়েছে, সেই কোম্পানিতে হয়তো ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টের পরিমাণ কমে গেছে, তাহলে সেটা কিন্তু এফেক্ট করবে ডেট ফান্ডে। তাহলে ডেট ফান্ডের টাকা রাখলে দেখতে হবে যে কোম্পানিগুলোর ইন্টারেস্ট রেট কেমন আছে, গভর্নমেন্টের যে সিকিউরিটিসের যে রেট, যে পার্সেন্টেজ তারা রিটার্ন দিচ্ছে সেটা কতটা, এর ওপরে কিন্তু নির্ভর করবে তার দাম কতটা হলো। ফলে এই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেটস, তারপর ক্রেডিট রিস্ক রয়েছে, ইনফ্লেশন তো অবশ্যই এই ক্ষেত্রে একটা বাধা। যেমন ব্যাংকের হিসাবে তো আগেই বলা হয়েছে যে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু ইনফ্লেশনকে বিট করতে পারছে না, ফলে ব্যাংকে গ্যারান্টি আছে, কিন্তু সেক্ষেত্রে অনেক বিনিয়োগকারী কিন্তু মিউচুয়াল ফান্ডে গ্যারান্টি না থাকা সত্ত্বেও চলে আসছে, কারণ এখানে ইন্টারেস্ট রেটটা অনেকটা হাই। আমার আজকের যে আলোচনার বিষয় হচ্ছে যে কোথায় আপনি টাকা রাখবেন, রেখে আপনি ওয়েট করুন আন্ডার পারফর্ম করছে কি না, কেন করছে এটাকে বুঝতে হবে। ডেট ফান্ডের নিয়ম বললাম এটা, ইকুইটি ফান্ডের মধ্যে দুটো ভাগ করে দিলাম, একটা সেক্টর ফান্ড, ওয়েট করতে হবে, দাম কমলেও একটু ওয়েট করে যেতে হবে। ওদিকে কমোডিটি রয়েছে, কমোডিটির মধ্যে গোল্ড রয়েছে, সেই গোল্ডের ক্ষেত্রে শেয়ারের দাম যদি বেড়ে যায় গোল্ডের দাম তখন কিন্তু একটু কমতে শুরু করবে। তবে এগুলো সম্পূর্ণটাই হচ্ছে আমি বইয়ের ভাষা থেকে বলছি, কিন্তু অনেক সময় কিন্তু ডিমান্ড সাপ্লাই এটা কিন্তু একটা বড় ব্যাপার। এখন যেমন দেখা যাচ্ছে গোল্ডের দামও বাড়ছে, আবার শেয়ারের দামও বাড়ছে, ফলে এই সময়টা আসতেই পারে। হয়তো বাজারে দেখতে হবে যে তখন বাজারে হালচালটা কেমন রয়েছে, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে বুঝে নিতে হবে। শুধু যে জেনারেল যে রুলস আছে সেটা ফলো করলে কিন্তু পুরোপুরি লাভটাকে তোলা যাবে না। এছাড়া বিনিয়োগকারীরা তাদের স্কিমগুলোর ফ্যাক্টশিট এবং ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিগুলো ভালো করে পর্যবেক্ষণ করে তারা দেখতে পারেন যে পোর্টফোলিওর মধ্যে যে শেয়ারগুলো রয়েছে সেগুলো কতদিন ধরে কেনা রয়েছে এবং সেগুলো ক্ষেত্রে ওই শেয়ারগুলো আন্ডার পারফর্ম করছে কি না। আমি এরকম দেখেছি যে বেশ কিছু পোর্টফোলিও হোল্ডিংসের ক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা বেশ কিছু শেয়ার তারা কিন্তু রিব্যালেন্স করেননি, বিক্রি করেননি। তাদের হয়তো ওই শেয়ারগুলোর প্রতি দুর্বলতা রয়েছে। কেন বলছি? কারণ শেয়ারগুলো তো আন্ডার পারফর্ম করছে। হয়তো তারা ওই শেয়ারগুলোর মধ্যে কোনো পোটেনশিয়ালিটি দেখেছেন যে ভবিষ্যতে ওই শেয়ারগুলোতে বিশাল তাদের লাভ হবে, তারা অল্প দামি শেয়ারগুলো এখন কিনে রেখেছেন। কিন্তু তার ফলে কিন্তু স্কিমটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ ওই স্কিমের যে নেট অ্যাসেট ভ্যালু তার দাম কিন্তু অনেকটাই হয়তো কমে গেছে এবং বিনিয়োগকারী ভয় পেয়ে গেছেন, কারণ তিনি কিনেছিলেন কনসিস্টেন্টলি, ধারাবাহিকভাবে ওই স্কিমটি ভালো রিটার্ন দিয়েছে,
কিন্তু এখন আন্ডার পারফর্ম করছে। এই ক্ষেত্রে কিন্তু স্কিমটি ধরে রাখতে হবে, স্কিমটি বিক্রি করলে চলবে না, প্যানিক আনা চলবে না। কারণ এক্ষেত্রে যদি কোম্পানিগুলোর মধ্যে কোনো স্ক্যাম না থাকে তাহলে কিন্তু ভালো রিটার্ন দেবে এই স্কিমগুলো। আরেকটি বিষয় রয়েছে, বিনিয়োগকারী যে স্কিমটি কিনেছেন সেটা হয়তো অ্যাক্টিভ ফান্ড কিংবা প্যাসিভ ফান্ড। প্যাসিভ ফান্ড অর্থ হচ্ছে যে কোনো ইন্ডেক্সকে সেটা ফলো করে মিরার হিসাবে, রিপ্লিকা হিসাবে। অতএব ওই ইন্ডেক্সে যেমন দাম বাড়ছে, যেমন দাম কমছে, সেই অনুযায়ী কিন্তু দেখা যাবে যে প্যাসিভ ফান্ডের যে স্কিমটি তার দামের ওঠানামা করছে। এই ক্ষেত্রে ফান্ড ম্যানেজারদের কোনো কাজ নেই, তারা হয়তো 6 মাস 1 বছর বাদে হয়তো সেটা রিসাফলিং করলেন, কোনো কাজেই নেই। এবং এই ক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন চার্জও কিন্তু অনেক কম থাকে। আর যদি অ্যাক্টিভ ফান্ড হয় ওই নির্দিষ্ট স্কিমেরই, তাহলে দেখা যাবে সেটা অনেকটাই বাড়ছে। কারণ এই ক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা টাইম টু টাইম রিব্যালেন্সিং করছেন, পোর্টফোলিওগুলোকে, হোল্ডিংসটাকে সাজাচ্ছেন। এই ক্ষেত্রে আপনারা যে কোনো একটি স্কিম দেখতে পারেন, হয়তো একটা ডিফেন্স ফান্ডের স্কিম নিলেন, সেক্টর ফান্ড সেখানেও দেখতে পারেন, বা জেনারেল ফান্ডগুলোর মধ্যেও কিন্তু আপনারা দেখতে পারেন যে নিফটি 50 বিভিন্ন রকম ইন্ডেক্স রয়েছে। আরেকটি ইস্যু রয়েছে যে অনেক সময় দেখবেন যে কোনো স্কিম কোনো বাজারের ঘটনাকে কিন্তু তারা ধরে নেয়, মানে সেই ক্ষেত্রে রিঅ্যাকশন ঘটে। অতএব বাজারে কোনো নির্দিষ্ট ঘটনা যদি সময় সময় ঘটে থাকে তখন ওই ফান্ডটি দেখা যাবে যে তাকে ফলো করছে এবং দাম কমছে বা দাম বাড়ছে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে ক্যাটাগরি অন্য স্কিমের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। আপনি সূক্ষ্মভাবে ব্যাপারটা দেখলে বুঝতে পারবেন। কীভাবে ব্যাপারটা দেখবেন, এই ক্ষেত্রে আপনারা ন্যাব যে ভ্যালু রয়েছে, মানে অ্যামফি ন্যাব হিস্ট্রি গুগলসে যদি টাইপ করেন, তার মাধ্যমে আপনি বিভিন্ন স্কিমের এই সকল পার্ট দেখতে পাবেন যে একটি ঘটনা ঘটলেই তখন হয়তো দাম কমে গেল বা বেড়ে গেল, নির্দিষ্ট কোনো ঘটনা। যুদ্ধকালীন পরিস্থিতি বলেছি যে জেনারেলভাবেই দাম বেড়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখা গেছে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিম, তখন তো শেয়ার ছিল, তখন মিউচুয়াল ফান্ড হয়তো ছিল না, যাই হোক তখন মিউচুয়াল ফান্ডের কনসেপ্টটা আমাদের ইন্ডিয়াতেও ছিল না। তো বাইরে যে শেয়ারের যে দামের ওঠানামা সেটা কিন্তু তখন দেখা গেছে যে 50 থেকে 60% কিন্তু দাম বেড়ে গিয়েছিল প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এরকম বিভিন্ন ফ্যাক্টরসগুলো কাজ করে। অতএব যদি কোম্পানির মধ্যে স্ক্যাম না এসে থাকে এবং যদি দেখা যায় যে সেই ক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা দীর্ঘদিন রয়ে ওই স্কিমটি দেখছেন, তবে কিন্তু আমার মনে হয় স্কিমটি তখন চেঞ্জ করা উচিত নয়। অবশ্য সবসময় স্কিমগুলোকে রিভিউ করবেন এবং তেমন যদি অসুবিধা দেখা যায় তাহলে আপনার সাথে যারা রয়েছে তাদের সাথে আলোচনা করে আপনারা স্কিমটি কিন্তু আপনারা বদলাতে পারেন। সেক্ষেত্রে অ্যাডভাইজার রয়েছে বা হয়তো অভিজ্ঞ কোনো ব্যক্তি আছে বা বিভিন্ন যে ফিনান্সিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে তাদেরও কিন্তু সুবিধা নিতে পারেন। যেমন মানি কন্ট্রোল রয়েছে, ভ্যালু রিসার্চ রয়েছে, অ্যাডভাইজারি কোর্স রয়েছে, এরকম অজস্র আপনার ফিনান্সিয়াল বিভিন্ন যে ওয়েবসাইট রয়েছে তার সাহায্য নিতে পারে। যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দিন। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি 2-1 দিনের মধ্যে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব, অবশ্যই মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ভিডিও। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।